আমাদের আম, আমাদের গতকালকে যা ছিল, যা পড়াইছি সেখান থেকে সমস্যা থাকলে আগে বল, তারপরে আমরা আগাই। ওই যে জটিল যৌগর জারণ মান নির্ণয়ে না সমস্যা হয়, তাছাড়া বাকিগুলা ঠিক আছে। জটিল যোগ কি আমি দিছিলাম? ওই যে দুইটা দেখাইছিলা, তারপর হচ্ছিল কোশ্চেন গুলা দিছিলা না, ওগুলার মধ্যে কয়েকটা আছে জটিল আয়ন না আচ্ছা, জটিল একটা যৌগের ইয়া। একটা কি বলবি ওখান থেকে কোনটা? দাঁড়াও দেখ। হুম। এই যে যেমন একটা আছে হচ্ছিল K4, তারপর থার্ড ব্রাকেট, তারপর ফেরাম, তারপর ব্রাকেট দিয়ে হচ্ছিল সায়ানাইড 6। এগুলা হচ্ছে জটিল যৌগ না, এগুলার হচ্ছিল মানে জারণ সংখ্যাতে একটু সমস্যা হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, গত ক্লাসের থেকে এই যে এইখানে যে আমরা শেষ করছিলাম, Fe3O4 যোগে Fe এর জারণ মান, এটা কি বুঝছিলি তোরা? পারছিলি তোরা? না, আমি তখন আর দেখি নাই, একবার একটু বলো। আচ্ছা, এই যোগে হচ্ছে মানে Fe3O4 অ্যাকচুয়ালি আয়রনের দুইটা জারণ মান। একটা হচ্ছে Fe2+, আর একটা হচ্ছে Fe3+। Fe2+ এর জন্য হবে যৌগটা হবে ফেরাস অক্সাইড, FeO। আর Fe3+ এর জন্য হবে ফেরিক অক্সাইড, Fe2O3। তো ফেরাস অক্সাইড যেটা, এটাতে তো তোর জারণ মান +2, আর এটা তো তোর জারণ মান কত, +3। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আনসার। আয়রনের জারণ মান হবে এই দুইটা, হবে আনসার। আর এই দুইটা যদি তুই যোগ করস তাহলে দেখ তুই কি পাবি, Fe3O4। এর জন্য এই যে এইখানে অনেকে মনে করে কি যে ওই যে -8 করব, তারপরে হচ্ছে +8 করব, তারপরে 8/3 করব, এরকম না। বুঝতে পারছিস? ও আচ্ছা, হ্যাঁ বুঝছি। এইখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে দুইটা বের করতে হবে, Fe3O4। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এগুলাই তো। আচ্ছা, জটিল যোগের কথা বললি তাই না? জটিল যোগে অ্যাকচুয়ালি জটিল যোগের স্ট্রাকচারটা আমাকে ভালো মতো স্টাডি করতে হবে আগে। তো জটিল যোগ কি, জটিল যোগের স্ট্রাকচার যদি আমি স্টাডি করি তাহলে দেখা যাবে যে একটা ডি ব্লক মৌল থাকবে, হ্যাঁ। এই ডি ব্লক মৌলের সাথে এই ডি ব্লক মৌলের সাথে অ্যাকচুয়ালি একটা থাকবে লিগ্যান্ড। অ্যাকচুয়ালি কি থাকবে? লিগ্যান্ড। আমি বাংলা না লিখি, ইংলিশটা লিখি, বাংলা বানানটা ঠিক হয় না। লিগ্যান্ড থাকবে। লিগ্যান্ডস বললাম, লিগ্যান্ডস, অনেকগুলো লিগ্যান্ডস থাকতে পারে। সাধারণত থার্ড ব্র্যাকেটের সাহায্যে দেওয়া হয়। তো এটা একটা বোঝার সহজ উপায় আছে, তবে সবগুলা যে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে এমন না। যেমন একটা যৌগ লিখলাম এইভাবে, আয়রন পেন্টাকার্বনিল, এই যৌগটা কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে নাই। তার মানে আয়রনের সাথে যদি লিগ্যান্ড হিসেবে, মানে আয়রনের সাথে যদি তার চেয়েও জারণ মানের বেশি কোনো যৌগ যুক্ত থাকে তখন সেটাকে বলা হবে লিগ্যান্ড। আচ্ছা, তোদের সিলেবাসে যেহেতু থার্ড ব্র্যাকেট দিয়েই বেশিরভাগ আসে কোশ্চেন, আমি থার্ড ব্র্যাকেটের গুলাই বলতেছি। আচ্ছা, আর থার্ড ব্র্যাকেটের সামনে যদি থাকে কোনো কিছু তখন এটাকে বলবো আমরা ক্যাটায়ন। আর থার্ড ব্র্যাকেটের পরে যদি কোনো কিছু থাকে তখন এটাকে বলবো অ্যানায়ন। তার মানে এখানে প্রায়োরিটি দিতে হবে আমাকে থার্ড ব্র্যাকেটটাকে, প্রায়োরিটি দিতে হবে আমাদের থার্ড ব্র্যাকেটটাকে। তাহলে থার্ড ব্র্যাকেটের সামনে যদি থাকে তাহলে থাকবে ক্যাটায়ন, থার্ড ব্র্যাকেটের বাইরে যদি থাকে তাহলে হবে অ্যানায়ন। আচ্ছা, অ্যাকচুয়ালি জারণ মান বের করতে হয় এই ডি ব্লক মৌলের। তাহলে এই ডি ব্লক মৌলের হচ্ছে কি, অক্সিডেশন নাম্বার বের করতে হবে আর কি। এর জন্য লিগেন্ডের জারণ মান গুলো জানতে হবে। তো আমি যার জারণ মান বের করতে চাই তাহলে তার আশেপাশের মৌলের জারণ মান গুলো আমাকে জানতে হয় না? তাহলে সেই ক্ষেত্রে লিগেন্ডের জারণ মান, আমি কতগুলা লিগেন্ডের নাম আর জারণ মান আমি লিখে উল্লেখ করে দিয়েছি। লিগেন্ড, তো লিগেন্ড হিসেবে যদি আমরা দেখি CN-, দেখ CN-, চার্জের মান কিন্তু বুঝে গেলি, এটার নাম হচ্ছে সায়ানো। এটা হচ্ছে সায়ানো। X-, তাহলে কি হবে? হ্যালো। হ্যালো, যেহেতু হ্যালো হয় তাহলে Cl-, এটার নাম কি হবে? ফ্লোরো। ক্লোরো।
বি আর মাইনাস, এটার নাম কি হবে? ব্রোমো। ব্রোমো। H2O, এটার নাম হবে অ্যাকোয়া। আচ্ছা, উপরে কি কোনো চার্জ আছে দেখো অ্যাকোয়াতে? না। তাহলে এটার চার্জ কত? শূন্য। NH3, এটা হবে অ্যামিন, এটার কি কোনো চার্জ আছে? তাহলে এটার না। জারণ মান কত? শূন্য। OH মাইনাস, এটার কিন্তু চার্জ আছে, তাহলে এটার নাম কি হবে? হাইড্রোক্সো। মানে অ্যাকচুয়ালি অ্যানায়ন গুলা শেষে ও হয়ে যায়। দেখ, CN মাইনাস সায়ানো, X মাইনাস হ্যালো, Cl মাইনাস ক্লোরো ব্রোমো, OH মাইনাস হাইড্রোক্সো, CO। CO যদি থাকে তখন এটার নাম হবে কার্বনিল। দেখ, এটার কি কোনো চার্জ আছে? না। না। নিরপেক্ষ লিগেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো। আবার সিও কিন্তু কোবাল্ট হয় না, কিন্তু এখানে কিন্তু কোবাল্ট না, সিও হচ্ছে এখানে কার্বনিল, সিও। যদি এখানে এনও থাকে এটার নাম হবে তোর নাইট্রোসিল। দেখ, এটারও কি চার্জ আছে? না। বা এটাকে নাইট্রোসো বলা হয়, বা এটাকে বলা হয় নাইট্রোসো। আচ্ছা, এবার দেখতো এটার কি আছে? চার্জ আছে না? হ্যাঁ, প্লাস। তাহলে এটার নাম কি? এটার নাম কি? এটা একটু আগে কি বললি? নাইট্রোসো বললি না? হ্যাঁ। তাহলে এটার নাম কি হবে? প্লাস থাকলে ওটা শেষে আম হয়ে যায় না? নাইট্রোসো ইয়াম, নাইট্রোসো নিয়াম, নাইট্রোসো নিয়াম, নাইট্রোসো, নাইট্রোসো নিয়াম। আচ্ছা, NO2 প্লাস, এটার নাম কি হবে? নাইট্রোসো। এটা তো নাইট্রোসো হবে না, এটা হবে নাইট্রোনিয়াম। ও হ্যাঁ, নাইট্রোনিয়াম। নাইট্রোনিয়াম। আচ্ছা, মানে মূল কথা হচ্ছে তুই চার্জ থাকলে বুঝতে পারতেছিস এটার চার্জটা কত। আচ্ছা, যেমন NH4 প্লাস, এটার নাম কি? অ্যামো। অ্যামোনিয়া। তো লিগ্যান্ড গুলার কাজ হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করা। এই যে লিগ্যান্ড গুলা, এই লিগ্যান্ড গুলা কি করবে জানিস? এই লিগ্যান্ড গুলা, এই যে যে ডি ব্লক মৌল আছে না, এটার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করবে। কি বন্ধন গঠন করবে? সন্নিবেশ বন্ধন গঠন করবে। বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এইখান থেকে তাহলে মোটামুটি তোকে যদি এখন বলা হয়, এখন কি পারা যাবে কি যাবে না? দেখতো, এখন যদি বলা হয় তাহলে কি পারা যাবে কি যাবে না? আমি যদি বলি যে K4FeCN6, এই যোগে আয়রনের জারণ মানটা কত, তাহলে কি এবার বের করা যাবে কি যাবে না? বের করা যাবে না? কি করবো তাহলে বল? সায়ানাইডের হবে চার্জ না। কত? দেখ, সায়ানাইডের চার্জ মাইনাস। কত? -1। -1। তাহলে এখানে 6টা সায়ানাইড মিলে কত হবে? -6। -6। পটাশিয়ামের চার্জ কত? +1। +1। 4টা পটাশিয়াম মিলে কত হবে? +4। তাহলে কত +4। হইলে -6 হবে? +2। +2। এই যে +2। +2। তারপরে যদি আমি বলি টেট্রা অ্যামিন কপার সালফেট, এইখানে তাহলে কপারের জারণ মান কত হবে? দেখ, সালফেট কত? -2। মাইনাস। অ্যামোনিয়া কত? অ্যামোনিয়া তো শূন্য। 0। এই যে প্লাস। অ্যামোনিয়া তো কোনো চার্জ নাই, অ্যামোনিয়া কত? শূন্য। তাহলে কপার কত হইলে -2 হবে? -2 এর সমান হবে +2। +2 হলো মানে +2। কপার কত হলে 0 হবে অ্যাকচুয়ালি আর কি এখানে, কারণ এখানে তো নিরপেক্ষ যৌগ। হ্যাঁ। তারপরে যদি আমি এভাবে লিখি, এখানে আয়রনের জারণ মান কত হবে? -4 প্লাস। ফ্লোরিনের জারণ মান কত? ক্লোরিন না আয়রন? FeF6। এখানে আয়রনের জারণ মান বের করতে বলছি, বাট বের কর। হ্যাঁ।
+6 কি? তাহলে আয়রন কত আমাদের? আয়রন আমাদের কি -1 না? হ্যালোজেন না আয়রন? তাহলে আয়রন যদি -1 হ্যাঁ। হয় তাহলে এটা কত হবে? -6। তাই না? ছয়টা, ছয়টা ফ্লোরিন আছে না? হ্যাঁ। তাহলে ছয়টা ফ্লোরিনের জন্য কত হলো? -6। তাহলে কত হইলে -4 এর সমান হবে? +2 হইলে? +2, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। বুঝতে পারছি? পারা যাবে নাকি যাবে না এখন? হ্যাঁ, এখন পারবো, বুঝছি এখন। এখন কত হবে? কোবাল্টের জারণ মান কত হবে? আসলে ডি ব্লকে আমাদের কেন্দ্রীয় মূল্য, এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় মূল্য, কেন্দ্রীয় মূল্যের জারণ মান বের করতে হয়। তাড়াতাড়ি বল। এই যে এই জটিল যোগে থ্রি। কোবাল্টের জারণ মান কত হবে? কত হবে? +3। কারণ পানির তো জারণ মান নাই, পানির তো শূন্য, তাই না? পানি তো শূন্য। তাহলে হ্যাঁ। কিউব কত? হ্যাঁ, -3 না? তাহলে এটা কত হবে? হ্যাঁ, এটা হ্যাঁ। আমাদের +3। এখন দেখতো তোদের যে কোশ্চেন গুলো আমি দিছি ওইখান থেকে কোনোটা সমস্যা হবে কিনা। না, ওখানে ওর প্রথমটাই ছিল, শুধু প্রথমটা আর হচ্ছিল দ্বিতীয়টা, মনে হয় এই দুটোই খালি ছিল। তাহলে পারা যাবে আশা করি নাকি? হ্যাঁ। ওকে, তাহলে আমাদের তো গত দুইটা দুইটা ক্লাস দুইটা ক্লাস আমাদের জারণ সংখ্যা নিয়ে আমরা পড়ছি। জারণ সংখ্যা আমরা হিউজ হিউজ পরিমাণে আমরা জারণ সংখ্যা নির্ণয় করছি। আশা করি এখান থেকে জারণ সংখ্যা, এখন তোদের অ্যাডমিশন পর্যন্ত যা যা আসবে তোরা এখন বুঝতে পারছিস যে কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। সবসময় কিন্তু জোর খাটায় জারণ সংখ্যা নির্ণয় করা যায় না, একটু ট্রিক্স খাটাইতে হয় কিছু কিছু ক্ষেত্রে। আর আচ্ছা, খুঁটিনাটি আমি জানাইছি, তারপর হচ্ছে কোশ্চেন সলভ করতে গিয়ে কোনো সমস্যা পড়লে আমাকে বলিস। আজকে আমরা হচ্ছে জারক বিজারক নিয়ে পড়াশোনা করব। আমাদের, আমরা যদি একটু বলি, আমরা তো অনেকখানি আগে গেছিলাম। আমাদের মূল পার্ট কি ছিল দেখতো? মূল পার্ট কি জাবিজা আর বিজাবি ছিল না? জাবিজা বিজাবি। এখানে আমরা জারণ বিক্রিয়া বলতে কি বুঝাইছিলাম? জারণ বিক্রিয়া বলতে বুঝাইছিলাম যে বিক্রিয়া ইলেকট্রন ছাড়ন হয়। বিজারণ বিক্রিয়া কি বলছিলাম? বিজারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণ হয় যে বিক্রিয়ায়। বিজারক পদার্থ কাকে বলছিলাম? যে অন্যকে বিজারিত করে। বিজারকের কি গুণ আছে? বিজারকের বিজারণ গুণ আছে, মানে বিজারণ ক্ষমতা আছে। জারকের কি গুণ আছে? জারক পদার্থের হচ্ছে জারণ ক্ষমতা আছে। আচ্ছা, সে কিন্তু দেয় বিজারণ বিক্রিয়া, জারক পদার্থ বিজারণ বিক্রিয়া দেয়, কিন্তু জারক পদার্থের জারণ ক্ষমতা আছে, বিজারক পদার্থের বিজারণ ক্ষমতা আছে। সে কি বিক্রিয়া দেয়? বিজারক পদার্থ কিন্তু জারণ বিক্রিয়া দেয়। ক্ষমতাটা কিন্তু উল্টা বলছিলাম আমরা। আচ্ছা, তো সেইখান থেকে আমরা এই যে বিজারক পদার্থ অন্যকে বিজারিত করে, জারিত হয় বা বিজারিত হয়, এই ক্ষেত্রে কি আমাদের জারণ মানের পরিবর্তন হয় বা জারণ সংখ্যার পরিবর্তন হয়। সেই ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা দেখছিলাম। জারণ সংখ্যা থেকে আমরা কি বলছিলাম? জারণ সংখ্যা থেকে আর কিছু বলি নাই, জারণ সংখ্যা মেবি তোদেরকে আমি নির্ণয় করা শিখাইছি, তাই তো? আচ্ছা, জারণ সংখ্যা থেকে, হ্যাঁ, এই যে এই কথাটা আমি বলছিলাম, আচ্ছা এখানে নিচে আছে, আমি ভাবছিলাম যে নাই। জারণ সংখ্যা থেকে আমরা এই কথাটা বলছিলাম যে বিক্রিয়াতে যদি আমাদের জারণ মান কারো বৃদ্ধি পায়, কোন অংশে যদি জারণ মান বৃদ্ধি পায়, তাহলে ওই অংশের কি বিক্রিয়া ঘটছে? চারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া ঘটছে। তাহলে কোন বিক্রিয়া যদি জারণ মান বৃদ্ধি পায়, মানে কোন বিক্রিয়া বলতে কোন মৌলের যদি জারণ মান বৃদ্ধি পায়, তাহলে সেখানে আমাদের জারণ বিক্রিয়া ঘটছে। আর যদি বিজারণ জারণ মান হ্রাস পায়, তাহলে সেখানে কি বিজারণ বিক্রিয়া ঘটছে। তাহলে যা যেখানে জারণ বিক্রিয়া করছে তাহলে নিশ্চয়ই সেই পদার্থটা কি হবে আমাদের? সেই পদার্থটা আমাদের বিজার। বিজারক হবে। আর যদি আমাদের আহ ইয়া হয়, কি বলে, জারণ মান যদি হ্রাস পায়, তাহলে সেখানে কি হবে? এটা বিজারক হবে। ঠিক আছে। ওকে, একটা মিনিট, কল আসছে, আমি রিসিভ করে আসতেছি।
হ্যালো, আসিস? দেখা যাচ্ছে? হ্যাঁ মামা। ওকে। তাহলে এখন আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে জারক বিজারক চিনার উপায়। আমাদের এখন ক্লাস হবে জারক বিজারক পদার্থ, এগুলো আমরা চিনবো কিভাবে। প্রথমে চলে আয় হচ্ছে জারক। আচ্ছা, এখন একটা যৌগ জারক কিনে তুই বুঝবি কেমনে? জারক চিনার উপায় কি কি হতে পারে জারক চিনার উপায়? ওটা হচ্ছে হলো ইলেকট্রন গ্রহণ করবে। হ্যাঁ, জারক কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে গ্রহণ। তার কি থাকতে হবে? প্লাস চার্জ থাকলে ভালো না মাইনাস চার্জ থাকলে ভালো? প্লাস চার্জ থাকে। প্লাস চার্জ থাকবে। হ্যাঁ, তার মানে আমরা যদি বলি যে ক্যাটায়ন গুলা হচ্ছে কি পদার্থ? ক্যাটায়ন জারক জারক পদার্থ। এটা আমরা বুঝলাম, ওকে। তাহলে অ্যানায়ন কি পদার্থ? বিজারক। বিজারক পদার্থ। আমরা যদি জারক বিজারক একটু প্যারালাল করে পড়ি তাহলে আমরা একসাথেই পড়ে ফেলাই তাহলে। জারক বিজারক। তাহলে আমরা সেখান থেকে এক নাম্বার যদি বলি তাহলে অ্যানায়ন যত আছে অ্যানায়ন গুলো হবে কি বিজারক, কারণ অ্যানায়নের কাজই কি ইলেকট্রন দান করে দিবে আর কি। আচ্ছা। আচ্ছা, জারকের জারকের কাজই কি? জারকের কাজই যেহেতু ইলেকট্রন গ্রহণ, আর বিজারকের কাজই কি ইলেকট্রন বর্জন। তাহলে আমরা যদি যৌগ ভিত্তিক যদি কথা বলি, অষ্টক সংকোচন যৌগ কি ইলেকট্রন গ্রহণ করতে চায় না? অষ্টক সংকোচন যৌগের কি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আছে কিনা বল, যদি তার যোজ্যতা স্তরে কোনো অরবিটাল খালি থাকে অবশ্য। তাহলে অষ্টক সংকোচন যৌগ। আর আমরা তাহলে এখান থেকে কি বলতে পারি? মুক্ত জোড় যুক্ত যৌগ। মুক্ত জোড় ইলেকট্রন যুক্ত যৌগ, বা এক কথায় যদি আমরা বলি লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড। আর এইখানে যদি এক কথায় বলি তাহলে সেগুলো কি কি বলতে পারি আমরা? লুইস ক্ষার। এখন লুইস অ্যাসিড কোনগুলা? আমরা এক লাইনে মনে রাখবো, BASF, বোরন টাইফ্লোরাইড, AlCl3, সালফার ডাইঅক্সাইড, FeCl3। এগুলো হচ্ছে সবচেয়ে কমন কিছু উদাহরণ জারক পদার্থের। ঠিক আছে। আর যদি আমরা লুইস ক্ষারের উদাহরণ বলি তাহলে লোন পেয়ার যুক্ত যৌগ, যেমন মনে কর পানি, হুম, অ্যামোনিয়া, কারণ এদের মধ্যে লোন পেয়ার আছে, বা অ্যালকোহল, বা হচ্ছে ইথার বা RMgX। ঠিক আছে, বুঝতে পারছি, এত কষ্ট করার দরকার নাই। আমি আপাতত ভাস্টলি পড়াচ্ছি, জাস্ট টপিকস টুকু মনে রাখ যে ক্যাটায়ন গুলা অ্যানায়ন গুলা অষ্টক সংকোচন যৌগ, বা লুইস অ্যাসিড গুলা, আর একটা হচ্ছে আমাদের লুইস ক্ষার গুলা। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য কর, জারকের কাজ যেহেতু ইলেকট্রন গ্রহণ, তাহলে তার কি জারণ মান কম থাকবে না বেশি থাকবে? জারণ মান কম থাকলে কি সে গ্রহণ করতে চায় না? হ্যাঁ। সাপোজ Fe2+, সে কি করতে চায়? কিন্তু 3+ হতে চায়, বা Fe থেকে Fe2+ হতে চায়। মানে সে চার জারণ মান থেকে Fe2+ হবে, Fe2+ থেকে Fe3+ হবে। কিন্তু কারো জারণ মান যদি সর্বোচ্চটা থাকে Fe3+, এখান থেকে কি সে আর Fe4+ হতে পারবে? এই সুযোগ আছে। আমরা কিন্তু মোলের ইলেকট্রন কয়টা ছাড়তে পারি এটা কিন্তু মোটামুটি জানি। বুঝার উপায় এটা যে তার মানে কি সে 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 তার গ্রুপ সংখ্যার বা সে তার যোজ্যতা ইলেকট্রনের বেশি কি ত্যাগ করতে পারে? আমরা জারণ মান দেখে সেটা বুঝে আসলাম না। সে কি আনস্টেবল হয়ে কি দান করবে? যেমন সোডিয়াম, কিন্তু সোডিয়াম 2+ লেখা যতটা সহজ, এটা কি ইজিলি কি করাটা তত সহজ? না। না। সোডিয়াম প্লাস ইজিলি লেখা যায়, চাইলে কি তুই সোডিয়াম 2+ লিখতে পারবি? লিখলে তো আর অসুবিধা নাই, লেখাই তো যায়। কিন্তু এটা কি করাটা কি অসম্ভব না? তো এই সেন্স থেকে বলতেছি, হ্যাঁ। আমি চাইলে Fe4+ বানায় ফেলতে পারবো না। মানে মোটামুটি আমাদের যে সকল ক্যাটায়ন অ্যানায়ন আছে আমাদের চোখের সামনে ঘুরে, সেইখান থেকে আমরা জারক বিজারক চিহ্নিত করব কিভাবে? যদি আমাদের আস ইক থাকে। কি ইক? আসিক। আসিক বুঝস? আস কোনটাকে বলে আর ইক কোনটাকে বলে? একটু বলতো দেখি একজন।
আস কোনটা আর ইক কোনটা? 2 আর 3, একটা হচ্ছে আস, একটা ইক, জারণ সংখ্যা। ইক যোগ হচ্ছে কি সর্বোচ্চ জারণ মান না? হ্যাঁ, ইক হচ্ছে সর্বোচ্চ, ফেরামের ক্ষেত্রে 3। হ্যাঁ, ফেরামের ক্ষেত্রে 3, ফেরিক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। আর আস যোগ মানে কি? আস ফেরামের ক্ষেত্রে 2 বলে ওটাকে, সর্বনিম্ন ফেরাস জারণ মান, সর্বনিম্ন। সর্বনিম্ন জারণ মান। তাহলে জারণ মান যখন আমাদের এই যে ইস বা আক, সরি, ইক বা আস, এগুলো কিন্তু আমরা 9 10-এ পড়ছিলাম। ফেরাস, ফেরিক, প্লাম্বাস, প্লাম্বিক, হুম, নাইট্রাস, নাইট্রিক, সালফিউরাস, সালফিউরিক। তাহলে সালফিউরাস, সালফিউরিক এই কথাগুলোর মানে কি? তার মানে কি, একবার নিম্ন জারণ মান হবে, আরেকবার কি জারণ মান হবে? উচ্চ জারণ মান হবে না? হ্যাঁ। তাহলে আস যোগ গুলা হবে আমাদের আস যোগ কি নিম্ন জারণ মান হবে, আর ইক যোগ গুলা কি হবে? উচ্চ জারণ মান হবে। তাহলে এক কথায় যদি আমি বলি, সকল ইক যোগ কি হবে আমাদের? জারক। তাহলে বল FeCl3, উচ্চারণ করে বল, এটা কি ইক যোগ না আস যোগ? ইক, ফেরিক ক্লোরাইড। হ্যাঁ। হ্যাঁ, ফেরিক ক্লোরাইড। FeCl2 কি হবে? ফেরাস ক্লোরাইড। SnCl2। কি ছিল? স্টেনাস ক্লোরাইড, স্টেনাস। আস হলে, আস হ্যাঁ, হয়ে গেল না? হ্যাঁ। SnCl4। হুট করে যদি তোকে বলে SnCl4 জারক না বিজারক, তুই কেমনে বুঝবি? সেক্ষেত্রে আসিক একটা উপায় হতে পারে, এটার উচ্চারণ দেখা, যে স্ট্যানিক ক্লোরাইড, ইক যৌগগুলো হবে আমাদের জারক। বুঝাইতে পারছি? হুম। ওকে। আচ্ছা, এখন আরেকটা উপায় আছে বুঝার। মনে কর মোটামুটি এখান থেকেই হয়ে যাওয়ার কথা আসলে। তারপরে যদি আমরা বলি অক্সো অ্যাসিড গুলা যারা আছে, এক কথায় যদি বলি, অ্যাসিডের ক্ষেত্রে আমরা কিছু জারক বিজারক চিনতে করি না? অক্সো অ্যাসিড যারা, অক্সো অ্যাসিড কোনগুলা বলতো দেখি, কিছু অক্সো অ্যাসিডের নাম বলতো। অক্সিজেন যুক্ত এসিড। আচ্ছা, উম, তোরা এটাও বলবি একটু, হ্যাঁ? আচ্ছা, যেমন আচ্ছা, অক্সো অ্যাসিডের আগে একটু একটু আরেকটা উদাহরণ দিয়ে আসি। Hg2+, Hg+, এই দুইটা চিনিস তো নাকি? একটা হচ্ছে মার্কিউরাস আর একটা হচ্ছে কি মার্কিউরিক। ওই যে মার্কিউরাস ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড নাম পড়ছিলি না? তাহলে মার্কিউরাস, তাহলে মার্কিউরাস যখন হবে তখন তার কি হবে? নিম্ন জারণ মান হচ্ছে না? আঁশ যৌগগুলা কি হবে? ইকে, ইকে কনভার্ট হতে পারবে না। আজ থেকে কি সে ইকে কনভার্ট হতে পারবে না? যেহেতু আজ থেকে ইকে কনভার্ট হতে পারছে, তার মানে তার জারণ মান কি, তার বৃদ্ধি করতে পারতেছে না। যেহেতু তার জারণ মান বৃদ্ধি করতে পারতেছে, তার মানে সে কি যৌগ? বিজারক। আর ইক যৌগ থেকে কি হতে পারবে? আর কি কোথাও যাইতে পারবে ইক যৌগ থেকে? ইক যৌগ থেকে কি আঁশ হইতে হবে বা একদম স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে হবে। তাহলে ইক যৌগগুলা কি হবে সবসময়? জারক হবে। বুঝতে পারছিস? আর একটু সহজ করে দিই তোদের, আর একটু সহজ করে দেই। অক্সো অ্যাসিড গুলা লেখার পর আর একটু সহজ করে দিতেছি। 4 নাম্বারটা শেষ কর। এই পাশে 4 নাম্বারটা হবে হচ্ছে তোর হাইড্রো অ্যাসিড। এটা খুব কাজে দিবে তোদের, এই যে 4 নাম্বারটা, 4 নাম্বার রুলসটা কাজে দিবে। 3 নাম্বার রুলসটাও তোদের কাজে দিবে। আর 5 নাম্বারটাও কাজে দিবে। যেমন আমরা যদি বলি যে নিম্ন জারণ মান থেকে যদি উচ্চ জারণ মানে যাস। আচ্ছা, আগে উদাহরণ দিয়ে আসি, 5 নাম্বারে পরে আসি। উদাহরণগুলো দেখ, অক্সো অ্যাসিড কি কি হতে পারে? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড অবশ্যই আবার ইক যোগ হইতে হবে, হ্যাঁ, আস যোগ আবার বলিস না। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, বল এগুলো কি যৌগ? ইক যৌগ না? যৌগ। তারপরে যদি বলি কার্বনিক অ্যাসিড, H2CO3, এগুলো কি যৌগ? ইক যৌগ, আবার কি অ্যাসিড? অক্সো অ্যাসিড, তাই না? তারপরে যদি বলি H3PO4, এটা কি যৌগ? H3PO4, এটার নাম কি? ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। এই যে ইক, এমনিতে ইক আছে, তার উপর কি অ্যাসিড?
অক্সো অ্যাসিড। হ্যাঁ, অক্সো অ্যাসিড। বুঝতে পারছিস? আচ্ছা, হাইড্রো অ্যাসিড গুলা কাদেরকে বলে বলতো? হাইড্রো অ্যাসিড কাদেরকে বলে? H যুক্ত অ্যাসিড কি কি হাইড্রো অ্যাসিড বলে না? তাহলে HCl, HBr, HI, এই সবগুলো আমাদের কি অ্যাসিড হবে? হাইড্রো অ্যাসিড। আর সকল হাইড্রো অ্যাসিড কি হবে আমাদের? বিজারক। বুঝতে পারছিস? বুঝা গেল? হ্যাঁ। হ্যাঁ, বুঝছি। আচ্ছা। প্রথম 1 নম্বরে আরেকটা জিনিস লেখা হয়, লেখা হয় যে জারক গুলা কি সাধারণত, অধাতু গুলাও কি জারক হয় না? আর ধাতু গুলা কি হয়? বিজারক হয় না? এগুলো একটু লিখে রাখ। ক্যাটায়ন গুলাও হবে, অধাতু গুলো হবে। অধাতু তো ইলেকট্রন গ্রহণ করাই তাদের কাজ। ক্যাটায়নের কাজও কি ইলেকট্রন গ্রহণ করা। অ্যানায়নের কাজ কি ইলেকট্রন বর্জন করা। ধাতুর কাজও কি ইলেকট্রন বর্জন করা। আচ্ছা, এগুলা গেল। যেটা বলতেছিলাম যে 5 নাম্বারটা ইম্পর্টেন্ট হবে। 5 নাম্বারটা ইম্পর্টেন্ট হবে। 5 নাম্বার কিভাবে ইম্পর্টেন্ট হবে দেখাই। আমরা বিজারক, বিজারক মানে বৃদ্ধি করবে। বিজারক মানে কি করবে? বৃদ্ধি করবে। তার মানে নিম্ন জারণ মান থেকে উচ্চ জারণ মানে যাবে। নিম্ন জারণ মান থেকে সে কোথায় যাবে? উচ্চ জারণ মানে যাবে। ক্লিয়ার? আর জারক কি করবে বলতো? উল্টাটা হবে, কমে যাবে। উচ্চ জারণ মান থেকে কোথায় আসবে? নিম্ন জারণ মানে কিরকম? সাপোজ Fe2+, এটাকে কি চাইলে তোরা কি Fe3+ বানাইতে পারবি না? হ্যাঁ। তাহলে বলতো এখানে কোনটা কি? Fe2+ কি হবে আর Fe3+ কি হবে? দেখেই তোরা এফি বল। টু প্লাস নিম্ন জারণমান আর এফি থ্রি প্লাস এর উচ্চ জারণমান। তার মানে কি এখানে Fe2+ থেকে কি হয়েছে? 3+ হয়েছে না? 2+ থেকে কি হয়ে হ্যাঁ, গেছে? 3+ হয়েছে না? তাহলে এখানে এটা কি? বিজারক। বিচারক। আবার যদি উল্টা কাহিনী করি, Fe3+ থেকে যদি 2+ করি, যদি এই পাশ থেকে এই পাশে হয়, বিজারক। তখন এটা কি জারক হিসেবে ব্যবহৃত হবে। এটা বিক্রিয়া থেকে হ্যাঁ। বোঝা যায়। এটা বিক্রিয়া থেকে বোঝা যায়। এটা অনেক অনেক কাজে দিবে তোদের। এটা অনেক কাজে দিবে। যে আমরা যদি নিচের থেকে উপরে যেতে পারি, মানে জারণ মান যদি বাড়ায় যেতে পারি, নিম্ন জারণ মান থেকে উচ্চ জারণ মানে যেতে পারি, তাহলে সেখানে বিজারক হবে। আর বিজারক হলে কি বিক্রিয়া দেয়? বিজারকরা কি বিক্রিয়া দেয়? যাবি যা, জারণ। জারণ বিক্রিয়া দেয়। ক্লিয়ার? আচ্ছা, 6 নম্বরে আসি। কিছু পদার্থ আছে, কিছু জারক পদার্থ আছে। জারক পদার্থ যদিও এগুলো আমরা মুখস্থ করব। হুম, এগুলো আসলে মুখস্থ। মুখস্থ। জারক পদার্থের কাজই কি? যেমন অক্সিজেন দেওয়া। যেমন এটা আমরা জারণ বিজারণ জৈব যৌগ যখন পড়বো তখন বুঝবো ভালো মতো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না? আমাদের 10 মিনিট টাইম আছে, হ্যাঁ। তাহলে যারা যেমন অক্সিজেন দিবে তারা কি পদার্থ হবে? জারক পদার্থ। তাহলে বিজারক পদার্থের কাজ কি বলতো? তারা কি যেমন দিবে? হাইড্রোজেন। জাইমান হাইড্রোজেন যারা দিবে তারা কি? বিজারক পদার্থ। তো এরকম জারক পদার্থ জৈব যৌগতে অনেক পড়ছিস তোরা। কি কি পড়ছিস? KMnO4 + KOH, তাই না? তারপরে পড়ছিস কি? তারপরে পড়ছিস হচ্ছে K2Cr2O7 + H2SO4। তারপরে ধর পড়ছিস V2O5। তারপরে পড়ছিস কি? হট KMnO4, উত্তপ্ত KMnO4। এগুলো কিন্তু কমন, কমন না এগুলা? আবার কিছু বিজারক পদার্থ তোরা মুখস্থ করছিস এইভাবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এটা খুব কমন। তারপরে পড়ছিলি কি? জিঙ্ক + HCl, এটাও কমন। তারপরে যে জিঙ্ক অ্যামালগাম + HCl, এটাও কমন। আমি কমন কমন গুলো কয়েকটা লিখলাম। বা আরেকটা মনে রাখতে পারি, সোডিয়াম + ইথানল। এখান থেকেও কিন্তু আমরা যেমন হাইড্রোজেন পাই। তারপরে এই যে হাইড্রোজেন + নিকেল 180°C, এটাও কিন্তু আমাদের বিজারক পদার্থ। কি জৈব যৌগ পড়ার সময় কি কিছু জারক পদার্থ কিছু বিজারক পদার্থ কি পড়ছিস না তোরা? তোরা কিন্তু জারক পদার্থ হিসেবে গাঢ় সালফিউরিক অ্যাসিডও পড়ছিস। গাঢ় সালফিউরিক অ্যাসিড এটাও আমাদের একটা জারক পদার্থ। অথবা গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটাও আমাদের একটা জারক পদার্থ। কি বুঝাইতে পারছি আমি? হুম। আচ্ছা, আমরা আহ
আমরা আঁশ যৌগ পড়লাম না? এই যে আঁশ যৌগের ভিতরে কিছু অ্যাসিডও আছে। এই আঁশ যৌগের অ্যাসিড গুলা একটু যদি মনে রাখতে পারিস, আঁশ যৌগ, এই আঁশ অ্যাসিড আমরা বলবো আঁশ অ্যাসিড। এই আঁশ অ্যাসিড গুলা কারা? একটু বলতো দেখি, আঁশ অ্যাসিড গুলা কারা? নাইট্রাস অ্যাসিড মনে পড়ে? নাইট্রাস অ্যাসিড, হুম। সালফিউরাস অ্যাসিড, H2SO3 মনে পড়ে? সালফিউরাস অ্যাসিড অনেকে ভুল করে ফেলায়। তো বলছি কি, যে আমরা বলছি কি অক্সো অ্যাসিড গুলা কি জারক। তো এই তোরা বলতো এগুলা কি অক্সো অ্যাসিড না? এগুলো কি অক্সো অ্যাসিড কিনা এটা আগে হ্যাঁ। বল। হ্যাঁ, কিন্তু অক্সো অ্যাসিড হওয়া সত্ত্বেও সেগুলা কেন জারক হইলো না, এটা বল তোরা। কারণ এটা সর্বোচ্চ জার্মান নাই। হ্যাঁ দেখ, এই যে আমি যে তোদের বললাম যে 3 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। দেখ আজ যোগ ও ইক যোগ এইটা যদি একবার বুঝে ফেলতে পারিস, তাহলে তোরা মোটামুটি বুঝে যাবি এটা। আর এই যে 5 নাম্বারটা, এটা যদি তোরা বুঝে ফেলতে পারিস, তাহলে মোটামুটি ধর যে কোনো মানে জারক পদার্থ বিজারক পদার্থ দিয়ে যদি তোকে বলে এটা কোন ধরনের পদার্থ, তখন মোটামুটি তোরা এনশিওর করতে পারবি। আর এটা যদি মোটামুটি তোদের মাথায় ঘিলুর মধ্যে ঢুকায় প্র্যাকটিস করতে শুরু করস, এই যে এখানে কয়টা নিয়ম আসছে, মোটামুটি 6টা নিয়ম আসছে না? 6টা যদি তোরা প্র্যাকটিস করতে থাকস নিয়ম অনুযায়ী, তাহলে আমি আশা করি তোদের জারক বিজারক মানে ভুল হবে না। এটা হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে। আর একটা হচ্ছে এই যে বিক্রিয়ার ক্ষেত্রে, আর বিক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটা চিন্তা করবি। এই যে 5 নাম্বারটা হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করবি। 5 নাম্বারটা হচ্ছে এই যে বিক্রিয়ার ক্ষেত্রে, যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে এই যে জারণ মান বাড়লো কমলো নিয়ে একটু চিন্তা করবি। মান যদি বাড়ে তাহলে এটা বিজারক, মান কমলো এটা জারক। দেখ আঁশ যৌগ মানে অক্সো অ্যাসিড হওয়া সত্ত্বেও সেগুলা কেন বিজারক হয়ে গেল? কারণ সেগুলা কি নিম্ন জারণ মানে আছে, আঁশ অ্যাসিড হিসাবে আছে, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তারা কি বুঝেছিস? হুম। হুম। আচ্ছা, এবার কিছু মানে কিছু থাকে না ঘাড়তেরা টাইপ বিজারক পদার্থ, একটু লেখ ঘাড়তেরা টাইপ, দেখ ঘাড়তেরা বিজারক, এগুলা একটু মুখস্থ রাখলে ভালো হয়। ঘাড়তেরা বিজারক এর মধ্যে আসা পরীক্ষায় এর মধ্যে আসার মতো হচ্ছে ঘাড়তেরা বিজারক গুলা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যদি বলি তাহলে কার্বন মনোক্সাইড। এর বোঝার উপায় আছে, দেখ তো কার্বন মনোক্সাইড কি চাইলে কি কার্বন ডাই অক্সাইড হতে পারে না? বল, কার্বন মনোক্সাইড কি চাইলে কার্বন ডাই অক্সাইড হতে পারে কিনা এটাকে বলতো। অক্সিজেন যোগ করে। হ্যাঁ, কার্বনও কি কার্বন প্লাস 2+4+ হতে পারে না? হুম। আচ্ছা, তারপরে যদি বলি অ্যামোনিয়া, NH3, অ্যামোনিয়া যে বিজারক এটা এমনিও বুঝছিস, কেমনে বুঝছিস? এই যে লোন পেয়ার গুলা দান মূল্যতে। করে দিবে, এই যে একটু আগে বলছিলি লুইস খার, অ্যামোনিয়া। আরেকটা আছে মুখস্থ বিদ্যা দিয়ে কাজে লাগানো যায়, একটু করে আমরা মুখস্থ বিদ্যা দিয়ে কাজে লাগাবো, Na2S2O3। এটা আমরা মুখস্থ বিদ্যা দিয়ে কাজে লাগাবো, এটা না লিখি, মুখস্থ বিদ্যা দিয়ে যেগুলো কাজে লাগাবো সেগুলো তো লাগাবোই। ঠিক আছে, এই কয়েকটা একটু মনে রাখবো। আচ্ছা, হাইড্রোএসিডের পরে আরেকটা অ্যাসিড, আচ্ছা একটা একটা মনে রাখবি, এটা H2S, এটাও একটু মনে রাখতে পারোস। H2S এটাও বিজারক পদার্থ, মনে রাখিস। স্যার, ক্লাস কোন থেকে শুরু করছেন? ক্লাস তো আমরা অনেকখানি নিয়ে ফেলছি রে। তাহলে স্যার গ্রুপটা যান, স্ক্রিনশট নিয়ে নিই, আমার ওয়াইফাই নেট ছিল না তখন। এই যে জারক বিজারক স্ক্রিনশট নে। আচ্ছা দাঁড়া। জি স্যার, নিচে যান। হুম, নিছিস? জি স্যার। দাঁড়া, নে। আরেকটু উপরে বাদ আছে। ওকে। জি স্যার। ওকে। আচ্ছা, ঘাড়তেরা বিজারক পড়তেছি, ঘাড়তেরা বিজারক পড়তেছিলাম কার্বন মনোক্সাইড, কার্বন, অ্যামোনিয়া, H2S, আরেকটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। আসলে সালফার ডাইঅক্সাইড জারক বিজারক দুইটা রূপেই থাকে, আমরা পরে জারক বিজারক উভয় রূপে কারা কারা আছে সেটা আমরা দেখবো। এগুলা ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ঘাড়তেরা বিজারক কয়েকটা মনে রাখতে হবে, মনে থাকবে। তবে অনেক অনেক সময় কিন্তু হাইড্রোজেন আসলে ভুলে যায় যে হাইড্রোজেন জারক না বিজারক। হাইড্রোজেনটা অনেকে অধাতু ভাবে টাস করে দাঁড়ায় যায় জারক, কিন্তু হাইড্রোজেনও কিন্তু আমাদের বিজারক।
আচ্ছা কেমনে বিজারক একটু বুঝাই। আচ্ছা দেখ তো, হাইড্রোজেন দিয়ে কি তোরা বিক্রিয়া করাইছিলেন? এই যে লাস্টে দেখ পরে আসছি। এই যে, ঠিক আছে, অনেকে হাইড্রোজেনটা মানতে চায় না যে এটা একটা বিজারক পদার্থ। ধরো এই যে এই বিক্রিয়াটা করছোস না, এই যে CH2 ডাবল বন্ড কি CH2H2 কি নিকেল দিয়ে বিক্রিয়া করাইতি না 180°C। এনে কিন্তু আসলে এটা বিজারণ বিক্রিয়া। এখানে হাইড্রোজেন বিজারণ বিক্রিয়া হিসেবে, এই জন্য এটা এটা বিজারক হিসেবে ইউজ করা হচ্ছে এখানে। যদিও আমরা জৈব যৌগের ভেতরে জারণ বিজারণ, অ্যালকিন অ্যালকাইনের জারণ বিজারণ ওটা মানে আলাদা করে পড়াই, হাইড্রোজেন ওটা সংযোজন হিসেবেই বুঝাই। ঠিক আছে। হাইড্রোজেন হাইড্রোজেন সংযোজনও কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এই পর্যন্ত আগে আগে বল, এই পর্যন্ত কোনো মানে কনফিউজিং ব্যাপার স্যাপার আছে কিনা? আছে? না। আচ্ছা, না থাকলে ভালো, প্রচুর পরিমাণে এমসিকিউ আসবে, তোরা কিন্তু মানে একটু ইয়া থাকিস আর কি। আচ্ছা, আমাদের এবার মুখস্থ পার্ট। আচ্ছা, মুখস্থ পার্টে যাওয়ার আগে আমরা দেখি, মুখস্থ পার্টে আমাদের সময় হবে না এখন। আমরা জারক বিজারক উভয় কি কি এগুলো একটু শিখে ফেলাই। জারক ও বিজারক উভয়ই। জারক বিজারক উভয়ই। আম, এটা একটু মনে রাখবি এইভাবে, ও সাথী হারাবে না হায়। ও সাথী হারাবে না হায়। ও সাথী হারাবে না হায়, ওতে মনে রাখবি হচ্ছে ওজন। ওতে হচ্ছে O3 ওজন। সাথী দিয়ে মনে রাখবি হচ্ছে তোর সালফার ডাইঅক্সাইড। সাথী দিয়ে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। হারাবে না দিয়ে হচ্ছে দুইটা মনে রাখবি, হারাবে না দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড, আরেকটা হচ্ছে সোডিয়াম পারঅক্সাইড। হারাবে না। আর হাই দিয়ে মনে রাখবি হচ্ছে ও সাথী হারাবে না, না দিয়ে মনে রাখবি হচ্ছে হারাবে না নাইট্রিক অক্সাইড। হারাবে না, না দিয়ে মনে রাখবি হচ্ছে নাইট্রিক অক্সাইড NO। আর হাই দিয়ে মনে রাখবি হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সরি নাইট্রাস অ্যাসিড, HNO2। এই কয়েকটা মনে রাখলেই হয়ে যাওয়ার কথা, হ্যাঁ, কমন পড়ার কথা। সালফার ডাইঅক্সাইড, ওজন, হাইড্রোজেন পারঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, আরেকটা হচ্ছে HNO2। এই কয়েকটা একটু মনে রাখার চেষ্টা করিস। জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। আর একটা জিনিস গত ক্লাসে পড়াইতে মেবি ভুলে গেছিলাম, হ্যালোজেনের আন্তঃহ্যালোজেন যৌগ, মানে হ্যালোজেন নিজের সাথেই নিজেই যৌগ গঠন করে। আন্তঃহ্যালোজেনের ক্ষেত্রে প্রথম হ্যালোজেনকে প্লাস ধরবি, পরের হ্যালোজেনকে মাইনাস ধরবি। যেমন IF5, এটা প্লাস এটা মাইনাস। আই